আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নিন, পরিস্থিতি খারাপ হয়ে গেছে। ব্যাপারটা হলো চুক্তি বাতিল হয়ে গেছে, আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সবচেয়ে বড় আপডেট হলো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে পাকিস্তানের ইসলামাবাদে বলেছেন যে এখনও কোনো বিষয় পরিষ্কার হয়নি। আমরা 22 থেকে 24 ঘন্টা ধরে আলোচনা করেছি, কিন্তু ফল একেবারেই খারাপ হয়েছে। অর্থাৎ ইরান আমাদের কোনো পরিষ্কার জবাব দেয়নি। তাদের নিউক্লিয়ার বিষয়েও কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। তারা পরিষ্কার করে বলছে না যে তারা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করবে না। তাই আমরা একটি খুব সাধারণ প্রস্তাব রেখে যাচ্ছি, এখন দেখব তারা সেটি মানে কিনা। এর সরাসরি অর্থ হলো ইরান আমেরিকার কোনো শর্তই মেনে নেয়নি। ইরান আমেরিকার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে যে তারা জোর করে নিজেদের শর্ত চাপিয়ে দিতে চাইছিল। যেসব শর্ত ইরানের জন্য কঠিন বা অসম্ভব সেগুলোই চাপানো হচ্ছিল। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বড় একটি বক্তব্য দিয়েছে। তারা বলেছে দীর্ঘ সময় আলোচনা হলেও দুটি বিষয়ে গিয়ে আটকে যায়। প্রথমত, স্ট্রেইট অব হরমুজ নিয়ে সমস্যা হয়েছে। আমেরিকা প্রস্তাব দিয়েছিল যে এটি ইরান ও আমেরিকা যৌথভাবে নিয়ন্ত্রণ করবে, কিন্তু ইরান বলেছে এখানে আমেরিকার কোনো ভূমিকা নেই। দ্বিতীয়ত, নিউক্লিয়ার ইস্যুতে মতবিরোধ রয়েছে। আমেরিকা চেয়েছিল ইরান যেন নিউক্লিয়ার অস্ত্র না বানায়, তাদের ইউরেনিয়াম সম্পূর্ণভাবে ধ্বংস এবং সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে বাইরে সরিয়ে দেয়, কিন্তু ইরান এতে রাজি হয়নি। সব মিলিয়ে সংক্ষেপে বললে ইরান আমেরিকার সামনে নতি স্বীকার করেনি। এরপর পাকিস্তান একটি আইডিয়া দিল, আমেরিকা আর ইরান মিলে স্ট্রেইট অব হরমুজ চালাক। মানে আমেরিকা যা বলেছিল ঠিক সেটাই আমেরিকার ঘনিষ্ঠ শাহবাজ শরীফও বললেন। শাহবাজ শরীফ বললেন, আমরা একটা প্রস্তাব দিচ্ছি। আর এমনভাবে তিনি প্রস্তাবটা উপস্থাপন করেছিলেন যেন নতুন কিছু নিয়ে এসেছেন, কিন্তু আসলে নতুন কিছু নয়। আমেরিকার কথাই কপি পেস্ট করে বললেন যে স্ট্রেইট অব হরমুজ ইরান ও আমেরিকা মিলে চালাবে। অন্যদিকে ইসরায়েল ও আমেরিকা অভিযোগের জবাবে চীন স্পষ্ট করে বলেছে যে তারা ইরানকে কোনো অস্ত্র দেয়নি। এখন আরেকটি তথ্য জানিয়ে দেয়, যখন থেকে যুদ্ধ শুরু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত স্ট্রেইট অব হরমুজ দিয়ে মাত্র 100টি জাহাজ পার হয়েছে। আমেরিকা পুরো সময় জুড়ে ভুল তথ্য দিয়ে আসছিল। বাস্তবতা হলো আজ ইরান আমেরিকার শর্তের সামনে নতি স্বীকার করেনি। আলোচনার টেবিলে আমেরিকার লক্ষ্য ছিল সেইগুলো আদায় করা যেগুলো তারা যুদ্ধের সময় অর্জন করতে পারেনি, যেমন স্ট্রেইট অব হরমুজের নিয়ন্ত্রণ এবং ইরান থেকে নিউক্লিয়ার উৎপাদন সরিয়ে নেওয়ার বিষয়। কিন্তু ইরানের প্রতিনিধি দল তা হতে দেয়নি। ইরানের তাসনিম নিউজ এজেন্সিও নিশ্চিত করেছে যে তাদের প্রতিনিধি দল আমেরিকার কোনো শর্ত মেনে নেয়নি। একই সঙ্গে জেডি ভ্যান্স বলেছেন, সহজভাবে বললে আমরা নিশ্চিত প্রতিশ্রুতি চাই যে তারা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো পথ অনুসরণ করবে না যাতে দ্রুত নিউক্লিয়ার অস্ত্র বানানো সম্ভব হয়। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আরও বলেছেন, ইরানিদের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এটা ভালো খবর। কিন্তু খারাপ খবর হলো আমরা কোনো চুক্তি বা সমঝোতায় পৌঁছাতে পারিনি। আর আমার মনে হয় এটা আমেরিকার চেয়ে ইরানের জন্য বেশি খারাপ খবর। সব মিলিয়ে এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আবার যুদ্ধ শুরু হতে পারে। ওদিকে পাকিস্তানকে সৌদি আরবের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল, তোমাদের যে $5 বিলিয়ন ঋণ দেওয়ার কথা সেটা দেওয়া হবে না যদি তোমরা তোমাদের ফাইটার জেট এবং সেনাবাহিনী এখানে মোতায়েন না করো। রিপোর্ট দেখলে বুঝতে পারবেন, পাকিস্তান প্রায় 13,000 সেনা, 18টি ফাইটার জেট এবং আরও কিছু বিমান কিং আব্দুল আজিজ এয়ারবেসে মোতায়েন করেছে। বুঝতে পারছেন? কারণ সৌদি আরব বুঝে গেছে যে আমেরিকা তাদের রক্ষা করতে পারেনি, ইরান আঘাত করছে, ক্ষতি করছে। এখন যখন আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হলো, যুদ্ধের সম্ভাবনা আবার বেড়ে গেল, সৌদি আরব ভীষণ চিন্তায় পড়ে গেল। কোনো সাহায্যকারীকে চোখে পড়ছিল না। তখন তাদের কাছে সাহায্যকারী হিসেবে দেখা গেল পাকিস্তানকে, কারণ পাকিস্তানের কাছে শক্তিশালী ও আধুনিক সামরিক সক্ষমতা আছে। পাকিস্তান নিজে থেকে যেতে চাইছিল না, দুই পক্ষের মধ্যে তৃতীয় পক্ষ হয়ে জড়াতে কেই বা চায়। পাকিস্তানের চিন্তা ছিল, আমরা কেন এ সংঘর্ষে জড়াবো, আমরা তো সবাই মিলে চাই পরিস্থিতি স্বাভাবিক হোক। কিন্তু সৌদি আরব পাকিস্তানকে $5 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দেয় এবং পরে হুমকিও দেয়, যদি তোমরা আমাদের সাহায্য না করো, আমাদের সাথে ডিফেন্স চুক্তি থাকা সত্ত্বেও সেনা না পাঠাও, তাহলে এই ঋণ দেওয়া হবে না। অবশেষে অর্থনৈতিক চাপে পড়ে পাকিস্তান 13,000 সেনা ও আধুনিক ফাইটার জেট নিয়ে সৌদি আরবে মোতায়েন করেছে। এখন বিষয়টি স্পষ্ট, যদি ইরানের সঙ্গে সংঘর্ষ হয় তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। সৌদি আরব আরও জানিয়েছে যে তাদের একটি বিকল্প রুট ছিল, যেখানে একটি এলাকা থেকে আরেকটি এলাকায় পাইপলাইনের মাধ্যমে সংযোগ ছিল। সেখানে ইরানের হামলায় ক্ষতি হয়েছিল, তবে এখন সেই ক্ষতিগ্রস্ত পাইপলাইন পুরোপুরি মেরামত করা হয়েছে। আবার সেই পাইপলাইন থেকে তেল উত্তোলন করা হচ্ছে এবং বিক্রিও চলছে। অন্যদিকে ইসরায়েলের বাহিনী আইডিএফ মানে ইসরায়েল ডিফেন্স ফোর্স রেড অ্যালার্ট জারি করেছে। তাদের ধারণা আগেই ছিল আলোচনা ব্যর্থ হবে, তাই তারা আগেই রেড অ্যালার্টে ছিল এবং প্রস্তুতি নিচ্ছিল। যুদ্ধবিরতি হওয়ার পর থেকে ইসরায়েল কোনো বিশ্রাম নেয়নি, বরং আরও প্রস্তুতি নিয়েছে। তারা ভেবেছিল সময় পেয়েছে, ভালোভাবে প্রস্তুত হয়ে নেওয়া যাক। এখন ইসরায়েলের সেনাবাহিনী রেড অ্যালার্টে রয়েছে, কারণ তাদের আশঙ্কা ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, আর তখন তারা ভেতরে ঢুকে বড় ধরনের আক্রমণ চালাবে। ইরানের নিরাপত্তা প্রধান বলেছেন, যদি আমেরিকা আমাদের সঙ্গে চুক্তি না করে তাহলে তাদেরই বেশি ক্ষতি হবে, কারণ তাদেরই চুক্তির দরকার, আমাদের নয়।
তিনি আরও বলেন, স্ট্রেইট অব হরমুজ দিয়ে যেসব জাহাজ চলাচল করবে তাদের আমাদের টাকা দিয়ে যেতে হবে, এর বাইরে কোনো বিকল্প নেই। তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন, আপনারা যাই করেন আমরা আমেরিকার উপর ভরসা করি না। ইরানের তেল মন্ত্রী ইরান স্টেট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের তেল শিল্প আগামী কয়েক মাস 80% সর্বোচ্চ সক্ষমতায় কাজ করতে প্রস্তুত, যাতে আমরা যত বেশি সম্ভব তেল উৎপাদন করতে পারি। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ইরান ইতিমধ্যেই স্ট্রেইট অব হরমুজে তাদের আইন কার্যকর করেছে। ঘোষণা করা হয়েছে প্রতিদিন মাত্র 10টি জাহাজকে ওই পথ দিয়ে যেতে দেওয়া হবে। তবে শর্ত রয়েছে, এই 10টি জাহাজকে আগে অনুমতি নিতে হবে, তারপর ইরানকে অর্থ প্রদান করতে হবে, এরপরই তারা যেতে পারবে। এদিকে পাকিস্তান আশা করছিল যে যুদ্ধবিরতি হয়ে যাবে, তাই সকালে উৎসাহ নিয়ে পাকিস্তানের 2টি ট্যাঙ্কার স্ট্রেইট অব হরমুজে পৌঁছে যায়। কিন্তু তখনই পরিষ্কার হয়ে যায় যে চুক্তি বাতিল হয়েছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পাকিস্তান ছেড়ে চলে গেছেন। এরপরে ইরান পাকিস্তানের জাহাজগুলোকে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা দেয়। 2টি জাহাজ আসছিল, তখন ইরান বলল, তোমরা যেই হও, যেখান থেকে এসে থাকো, এই মুহূর্তে থেমে যাও, না হলে হামলা করা হবে। এরপর ইরান স্ট্রেইট অব হরমুজে পাকিস্তানের 2টি জাহাজ থামিয়ে দেয়। সম্মানিত দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বড় ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যতদিন রাশিয়া, চীন ও ইরান থাকবে ততদিন পৃথিবীতে কেউ নিজেকে বৈশ্বিক নেতা বা বিশ্বগুরু বলতে পারবে না। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পারস্য উপসাগরকে অ্যারাবিয়ান গালফ বলে উল্লেখ করেছিলেন। এতে ইরান ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানায়। ইরান জবাব দেয়, আমরাই তোমাদের পূর্বপুরুষ, এবং একটি প্রাচীন পাথরে খোদাই করা ছবি শেয়ার করে বলে যে পারস্য উপসাগরের ইতিহাস তোমাদের থেকেও অনেক পুরনো, প্রায় 2500 বছরের। মঙ্গল কিংবা আলেকজান্ডার কেউই এই ইতিহাস বদলাতে পারেনি, তোমরা কে যে বদলাবে? এদিকে একজন আমেরিকান প্রফেসরের মতে ইরান এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে, তাই তারা আর সহজে আমেরিকার কথা মানবে না। ওদিকে ইরানের সামরিক বিশেষ বাহিনীর এক্সক্লুসিভ ছবি সামনে এসেছে। তারা দেশের সীমান্তের প্রায় প্রতিটি এলাকায় বিশেষ বাহিনী মোতায়েন করেছে। যেসব এলাকায় আমেরিকার সেনা অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে সেখানে বোমা পেতে রাখা হয়েছে। যুদ্ধবিরতির পর থেকে ইরান ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে শুধু ইরান নয়, পুরো বিশ্ব বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এবং আমেরিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সিএনএনের রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধ আবার শুরু হওয়ার খুব কাছাকাছি এবং আমেরিকার ভেতরে মূল্যস্ফীতি বাড়ছে। আমেরিকার দূত এবং সেন্টকমের কমান্ডার যারা পাকিস্তানে এসেছিলেন তারাও চলে গেছেন। প্রথমে ভাইস প্রেসিডেন্ট দ্রুত চলে যান, এরপর কয়েক ঘন্টা পর এই 2 শীর্ষ কর্মকর্তাও পাকিস্তান ত্যাগ করেন। অন্যদিকে ইরান ঘোষণা দিয়েছে যে তারা আমেরিকার সঙ্গে আর কোনো নতুন আলোচনা করার পরিকল্পনা করছে না। এছাড়া ইরান 50 জন এমন ব্যক্তিকে গ্রেফতার করেছে যারা যুদ্ধের সময় ইসরায়েলের সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিল। ওদিকে নেতানিয়াহু আদালতের কাছে অনুরোধ করেছিলেন যে তার হাজিরা বাতিল করা হোক, শুনানিও স্থগিত করা হোক, কারণ তিনি এখন বড় যুদ্ধে মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যস্ত। আদালত তার এই আবেদন মেনে নিয়েছে এবং আপাতত তার শুনানিগুলো স্থগিত করেছে। অন্যদিকে ইরানে এখন পর্যন্ত 3375 জন শহীদ হয়েছে, এটি ইরান নিশ্চিত করেছে। ফ্রান্সের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য লে মন্ড একটি বড় তথ্য প্রকাশ করেছে। তারা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কিছু শীর্ষ আলোচক নাকি আলোচনার আড়ালে সাট্টাবাজিতে জড়িত ছিল। তারা নিজেদের জয়ের উপর বাজি ধরেছিল এবং সেই অনুযায়ী চুক্তি ভেস্তে যাওয়ার দিকেই অবস্থান নিয়েছিল, যাতে তারা আর্থিকভাবে লাভবান হতে পারে। অর্থাৎ যেখানে তারা টাকা লাগিয়েছিল সেদিকে তারা অবস্থান নিয়ে লাভ করার চেষ্টা করেছে। এদিকে ইসরায়েলের অবস্থা বেশ খারাপ। দেশের ভেতরেই অনেক মানুষ বিক্ষোভ করছে, তারা সেনাবাহিনীতে যোগ দিতে চায় না। অভিযোগ রয়েছে জোর করে তাদের সেনাবাহিনীতে নেওয়া হচ্ছে। বিক্ষোভ করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে, মারধর করছে এবং গ্রেফতার করছে। অন্যদিকে ইরানের প্রভাব এখনো কমেনি। ইরানের এক আইন প্রণেতা বলেছেন, আমাদের যে ক্ষতি হয়েছে এবং আমেরিকার নিষেধাজ্ঞার কারণে যে অর্থ আটকে আছে তা যদি ফেরত দেওয়া না হয় তাহলে মনে রাখবেন, স্ট্রেইট অব হরমুজে থাকা সব জাহাজ আমরা বিক্রি করে দেব বা নিলামে তুলে টাকা আদায় করব। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।